সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। 2 সপ্তাহ বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকাল 5:30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সৌদি আরবে পবিত্র উমরা পালন এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরের উদ্দেশ্যে গত 19 অক্টোবর ঢাকা ছেড়েছিলেন জামায়াত ইসলামীর আমির। এ সময় বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান সহ কেন্দ্রীয় নেতারা। ফেব্রুয়ারিতে নির্বাচন আমরা দেশবাসী সবাই দেখতে চাই ইনশাআল্লাহ। শুধু আমরা না, সবাইকে নিয়ে আমরা দেখতে চাই যে 1 সপ্তাহ সময়ের ভিতরে রাজনৈতিক দলগুলা বসে যদি একটা কনসেনসাসে পৌঁছতে পারে, সরকারের জন্য এটা ভালো। এবং আমরাই সবার আগে আমাদের পক্ষ থেকে আমাদের নায়েবে আমির আহ্বান জানিয়েছেন যে আসুন আমরা খোলামেলা আলোচনা করে আমরা সমাধানে পৌঁছি দেশ এবং জাতির স্বার্থে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য 237 আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। 3টি আসনে প্রার্থী হয়েছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী হয়েছেন 1টি আসনে। গণঅভ্যুত্থানে শরিক দলগুলোর জন্য রাখা হয়েছে 63টি আসন। দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, কোনো আসনে বিদ্রোহী প্রার্থী থাকবে না। সোমবার দুপুর 12টার আগে থেকেই রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সমাবেত হন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। লক্ষ্য দলীয় প্রার্থী চূড়ান্ত করা। বিএনপি মহাসচিবের নেতৃত্বে 5 ঘন্টার বৈঠকে 237 আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়। বৈঠকে অনলাইনে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা করেন চূড়ান্ত হওয়া প্রার্থীদের নাম। প্রথমেই নিজের নাম ঘোষণার মধ্য দিয়ে জানান দেন নির্বাচনী আমেজের আভাস। ঠাকুরগাঁও 1, আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একের পর এক প্রার্থীর নাম ঘোষণার পাশাপাশি অনেক আসনে প্রার্থী চূড়ান্ত না করার কথাও জানান তিনি। দিনাজপুর 3, বেগম খালেদা জিয়া। বগুড়া 6, তারেক রহমান। বগুড়া 6, বগুড়া 7, বেগম খালেদা জিয়া। 1, বেগম খালেদা জিয়া। মির্জা ফখরুল জানান, জোট সঙ্গী ও গণ অভ্যুত্থানের শরিকদের আসনে কোনো প্রার্থী দিবেন না বিএনপি। এখানে আমরা বিশেষভাবে উল্লেখ করতে চাই যে আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন তাদের যে সমস্ত আসনে তারা আগ্রহী, সেই সমস্ত আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দেইনি। আমরা আশা করছি যে তারা তাদের নাম ঘোষণা করবেন। আমরা আলোচনার মাধ্যমে সেগুলো আরও আমরা চূড়ান্ত করব। পরে বিএনপির জ্যেষ্ঠ নেতারা জানান, কোনো আসনে বিদ্রোহী প্রার্থী কেউ হবে না। মনোনয়নের ব্যাপারে যোগ্যতা এবং আমাদের যারা নেতা কর্মীরা এই গত 16 বছর নিজেরা কাজ করেছে, স্যাক্রিফাইস করেছে, তাদের মধ্য থেকে আমরা অগ্রাধিকার দিয়েছি। বিদ্রোহী প্রার্থী হবে না এটা আমরা বিশ্বাস করি, কারণ দলের প্রতি সবাই মোটামুটি অনুগত। গণভোট ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে 7 দিনের সময় বেঁধে দেওয়াকে প্রতারণার হিসাবে দেখছেন বিএনপি নেতারা। তারা বলেন, পিঠ ঠেকে গেছে, দলীয় সিদ্ধান্ত থেকে আর কোনো ছাড় দেওয়া হবে না। গণভোটে তো আমাদের মতামত আমরা জানিয়ে দিয়েছি যে আমরা একই নির্বাচনের দিনই গণভোট চাই এবং এর কোনো ব্যর্থ হবে বলে আমরা মনে করি না। গণভোট বলে কোনো আলোচনার বিষয় নেই। এটা ওখানেও কোনো এজেন্ডাই ছিল না, এখন গণভোটের কোনো এজেন্ডা নেই। আর যেটা ছিল একমাত্র সেটা নির্বাচনের দিন যদি হয় সেটার উপরে ঐক্যমত হয়েছে, ওর পরিপ্রেক্ষিতে সভা শেষ হয়েছে, এরপরে নতুনভাবে ঐক্যমত হওয়ার কিছু নাই। তারা জানান, প্রবীণ রাজনীতিবিদদের শারীরিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তাদের জন্য আসন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দীপ্ত সংবাদ, ঢাকা। দলীয় নেতা মনোনয়ন না পাওয়ার খবরে মহাসড়ক অবরোধ করায় চট্টগ্রামের অঙ্গ সংগঠনের 4 নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। সোমবার দলীয় মনোনয়ন ঘোষণার পরপরই চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নেমে আসে শত শত এলাকাবাসী। এ সময় তারা বিএনপি নেতা আসলাম চৌধুরীকে মনোনয়ন বঞ্চিত করায় ক্ষোভ জানিয়ে স্লোগান দেয় এবং রাস্তায় টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করতে থাকে। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
এই ঘটনায় জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ড উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব স্বাক্ষরিত একটি চিঠি বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে প্রচারিত হয়, যেখানে দলের অঙ্গ সংগঠনের স্থানীয় 4 নেতাকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। তারা হলেন সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুণ্ড পৌরসভার আহ্বায়ক মামুন এবং যুব দলের সোনাইছড়ির সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টু। বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতাকর্মী ও তাদের সমর্থকরা দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছে। মাদারীপুর 1 সংসদীয় আসনের বিএনপির প্রার্থীদের নাম ঘোষণার পর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু মনোনয়ন বঞ্চিত হওয়ায় তার অনুসারীরা সন্ধ্যা থেকেই ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে ঢাকা-ভাঙ্গা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা। পরে রাত 10টার দিকে পুলিশ ও সেনাবাহিনী এসে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে নিতাই রায়চৌধুরী মনোনয়ন পাওয়ায় মাগুরায় বিএনপির একাংশ সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। মেহেরপুরের গাংনীতে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টন সমর্থিত নেতাকর্মীরা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি যে আসনগুলোতে প্রার্থী ঘোষণা করেছে তাতে তরুণদের উপস্থিতি কম বলে হতাশা প্রকাশ করেছেন এনসিপি নেতারা। সোমবার সংবাদ সম্মেলনে তারা বলেন, অতি দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারকেই দায়িত্ব নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে মতৈক্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোকে যে সময়সীমা বেঁধে দিয়েছে অন্তর্বর্তী সরকার, তার সমালোচনা করে দলটির নেতারা বলেন, অতি দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারকেই দায়িত্ব নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। সরকার সংস্কার বাস্তবায়নের বিষয়ে নিজেরা উদ্যোগী না হয়ে বরং গা বাঁচানোর মনোভাব ব্যক্ত করছেন। অতি দ্রুত সময়ের মধ্যে সংবিধান সংস্কারের বিষয়গুলোকে প্রধান রেখে জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ সেটা জারি করার আমরা দাবি জানাচ্ছি। তিনি দাবি করেন, বিএনপি সংস্কার বাস্তবায়নের পথে বাধা সৃষ্টি করছে। সরকারের ভেতরের একটি পক্ষ ঐকমত্য কমিশনের সুপারিশের বাইরে গিয়ে নিজেরাই ঐকমত্য কমিশন হওয়ার চেষ্টা করছে। সরকারের ভিতরে থেকে যদি আবারও নিজেরাই নিজেদেরকে ঐকমত্য কমিশনের মতো করে ফাংশনাল করে এই সংস্কার প্রস্তাবনাগুলোকে ডিলে করার কোনো চেষ্টা করা হয়, তার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের নির্বাচন ঝুঁকিতে পড়বে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী মনোনয়নের সমালোচনা করেন এনসিপির নেতারা। উনি 2টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন, আমরা ওনাকেও স্বাগত জানাই। কিন্তু একটা দুঃখজনক বিষয়, আমরা মনে করেছিলাম ভালো ভালো কিছু প্রার্থী পাবো, এটা আমাদের হতাশ করেছে তাদের প্রার্থী তালিকা। অধিকাংশ জায়গায় এসেছে গডফাদার যারা রয়েছে তারা। তিনি অভিযোগ করেন, আসনে লোভ দেখিয়ে গণতন্ত্রের পথ রুদ্ধ করা হচ্ছে। যদি কোনো বড় দল কোনো যদি ছোট দলের কাছে প্রতীক বিক্রি করে, আপনারা তাদেরকে ভোট দিবেন না। কারণ বাংলাদেশে আসনের বিক্রি করে বড় দলগুলো ছোট দলকে একীভূত করে নিয়ে বাংলাদেশে তারা নিজেদের রাজতন্ত্র কায়েম করতে চায়। এনসিপির এই নেতার দাবি, দলীয় মতামত গণভোটে যাওয়া উচিত না। আদেশ জারির সুনির্দিষ্ট তারিখ সরকারের ঘোষণা করতে হবে। ডক্টর ইউনূসের কাছে আহ্বান থাকবে। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। হবিগঞ্জে গত 15 দিনে সাপের কামড়ে এক নারী সহ 3 জনের মৃত্যু হয়েছে। সম্প্রতি সাপে কামড়ের এক নারীকে অ্যান্টিভেনম না দেয়ায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে। চিকিৎসকের অবহেলার কথা স্বীকার করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। গত 27 অক্টোবর সাপের কামড়ে আক্রান্ত মাহমুদা খাতুনকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক দোলন দেব বাইরে থেকে অ্যান্টিভেনম আনতে রোগীর স্বজনদের স্লিপ লিখে দেন। তারা ওষুধ সংগ্রহ করে আনার আগেই রোগী মারা যায়। হাসপাতালে অ্যান্টিভেনম থাকার পরও রোগীকে দেয়া হয়নি। আমরা দিছি একটা ইনজেকশন লিখে, অথচ ইনজেকশনটা হসপিটালে আছে, তো আর আমরা ইনজেকশন আমরা ওই পাঠাইছে মদিনাথ। আমরা মনে ঘন্টা 2 ঘন্টা ঘুরছি, ঘুরে ওষুধটা পাই নাই। না ভাইয়া আইসি ওষুধ উনি একটা সাপে কামড়ের রুগী কয় ঘন্টা এমনিতে থাকে, 2 ঘন্টা ওরা শহর ঘুরাইছে। সরকারি ইনজেকশন কি পাওয়া যায় মার্কেটে? সিভিল সার্জন জানিয়েছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে প্রত্যেক উপজেলায় পর্যাপ্ত পরিমাণে সাপে কাটার প্রতিষেধক অ্যান্টিভেনম বরাদ্দ রয়েছে। আমরা 20 ভায়াল করে মজুদ রাখছি। 20 ভায়ালে হচ্ছে 2 জন রোগীকে
আপনার স্নেক ভেনমটা দেওয়া যাবে। সাপে কাটা রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে, তবুও ভুল করে স্লিপে অ্যান্টিভেনম লিখে বাইরে থেকে আনতে বলার কথা স্বীকার করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। ভর্তি দেওয়ার পর 20-15 মিনিট পরে আবার ওয়ার্ডে ফলো আপের জন্য আমাদের ডাক্তার একজন পাঠিয়েছি, ইন্টার্ন ডাক্তার ইউমো ওনার পক্ষে ছিলেন। তো উনি দেখে হয়তো তাৎক্ষণিকভাবে বুঝতে পারেন যে আমাদের এখানে আছে, উনি স্লিপ লিখে দিয়েছে। ডিউটি ডক্টর যিনি ছিলেন ইমার্জেন্সি মেডিকেল অফিসার, উনিও জানেন যে অ্যান্টিভেনম আছে। এর আগে গত 25 অক্টোবর সাপের কামড়ে আক্রান্ত হয়ে বাহুবল বাজারের ব্যবসায়ী জহুর আলী ও নবীগঞ্জ উপজেলার কারগাঁও গ্রামের কৃষক দিলওয়ার হোসেনের মৃত্যু হয়। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। হামাসের সঙ্গে যুদ্ধবিরতির অংশ হিসেবে ইসরায়েল 5 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। এছাড়া দখলদার দেশটি 45 ফিলিস্তিনি বন্দীর মরদেহ ফেরত দিয়েছে। সোমবার সন্ধ্যায় মুক্তি পান ওই 5 ফিলিস্তিনি। পরে তাদের শারীরিক পরীক্ষার জন্য আল আকসা হাসপাতালে নেওয়া হয়। এর আগে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির মাধ্যমে ইসরায়েল তাদের কাছ থেকে আরও 45 জন ফিলিস্তিনের মরদেহ হস্তান্তর করেছে। এ নিয়ে যুদ্ধবিরতির অংশ হিসেবে এখন পর্যন্ত মোট 270টি মরদেহ গাজায় ফেরত এসেছে। মন্ত্রণালয় বলছে ফরেনসিক টিম এখন পর্যন্ত 78টি মরদেহ শনাক্ত করেছে। কর্মকর্তারা জানিয়েছেন ফেরত পাওয়া অনেক মরদেহে নির্যাতনের চিহ্ন ছিল। কারো হাত বাঁধা, চোখ বেঁধে রাখা, মুখ বিকৃত এমন অবস্থায় মরদেহগুলো পাঠানো হয়েছে। এদিকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সোমবার রাফার উত্তরে ইসরায়েলি গুলিতে 3 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কের মেয়র নির্বাচন আজ। একে ঘিরে 7,35,000-এরও বেশি মানুষ আগাম ভোট দিয়েছেন। প্রতিবেদন বলছে প্রেসিডেন্ট নির্বাচনের পর নিউ ইয়র্কে এটাই সর্বোচ্চ আগাম ভোট পড়ার ঘটনা। রোববার একদিনেই আগাম ভোট দেয় 1,51,000 মানুষ। এবার 35 বছরের কম বয়সী ভোটারদের উপস্থিতিও ছিল বেশি। এদিকে সবশেষ 4 বারের জরিপে এগিয়ে আছেন ডেমোক্রেটিক মেয়র প্রার্থী জোহরান মামদানি। তবে মামদানি জিতলে নিউ ইয়র্ক সিটির জন্য ফেডারেল তহবিল সীমিত করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবারে জানিয়ে দেব খেলার খবর। আবারও নেইমারকে ছাড়াই ব্রাজিলের দল ঘোষণা করলেন কোচ কার্লো আনচেলত্তি। এই মাসে 2টি প্রীতি ম্যাচের জন্য ঘোষিত 26 সদস্যের স্কোয়াডে 3 বছর পর ডাক পেয়েছেন মিডফিল্ডার ফ্যাবিনহো। আর প্রথমবারের মতো সেলেসাও স্কোয়াডে ডাক পেয়েছেন ডিফেন্ডার লুসিয়ানো জোবা। দেশটির ক্লাব বাহিয়ার হয়ে এখন পর্যন্ত 28 ম্যাচে 5 গোলের পাশাপাশি করেছেন 4টি অ্যাসিস্ট। 15 নভেম্বর সেনেগালের বিপক্ষে এবং 19 নভেম্বর তিউনিসিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। নিয়মিত ফুটবলারদের মধ্যে সকলেই দলে ডাক পেয়েছেন। বার্সেলোনা ছেড়ে পালমেইরাসে যাওয়ার পর দারুণ সময় পার করা ভিতর রোকো ফিরেছেন দলে। বছর জুড়ে দুর্দান্ত পারফর্ম করা ফুটবলারদের নিয়ে প্রতি বছর বর্ষসেরা একাদশ প্রকাশ করে থাকে পেশাদার ফুটবলারদের সংগঠন ফিফা প্রো। এবার চমক দিয়ে 2025 সালের বর্ষসেরা একাদশ প্রকাশ করেছে সংগঠনটি, যেখানে জায়গা পাননি বর্তমান সময়ের 2 কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। একাদশে জায়গা পেয়েছেন এক ঝাঁক তরুণ ফুটবলার। গোলরক্ষক হিসেবে আছেন ফরাসি তারকা জিয়ান লুইজি ডোনারুম্মা, আর রক্ষণভাগে নেতৃত্বে আছেন ভার্জিল ভ্যান ডিউক। তার ডান পাশে জায়গা পেয়েছেন আশরাফ হাকিমি। ডিফেন্সের বাম দিকে আছেন পিএসজির পর্তুগিজ তারকা ডিফেন্ডার নুনো মেন্ডিস। ডান উইঙ্গার হিসেবে একাদশে জায়গা পেয়েছেন কোল পামার। বাম দিকে থাকছেন ভিতিনহা। মাঝে রয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার জুড বেলিংহ্যাম ও বার্সার তরুণ তুর্কি পেদ্রি। আক্রমণ বিভাগে রয়েছেন বর্তমান সময়ের সেরা 3 ফুটবলার লামিন ইয়ামাল, কিলিয়ান এমবাপ্পে ও ওসমান ডেম্বেলে। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। প্রথমে হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ। 237 আসনে বিএনপির প্রার্থী ঘোষণা। খালেদা জিয়া 3 ও তারেক রহমান 1টি আসনে প্রার্থী। শতাধিক আসনে নতুন মুখ। বিএনপির প্রার্থী নির্বাচনে অগ্রাধিকার পেয়েছেন ত্যাগী ও জনপ্রিয় নেতারা। শরিকদের সঙ্গে আলোচনা করে বাকি 63 আসনে প্রার্থী ঘোষণা। পুরো পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে আপিল। তত্ত্বাবধায়ক সরকার গণভোট ব্যবস্থা বাদ দিয়ে 1 যুগ আগে আওয়ামী লীগ সরকার সংবিধানে যে পঞ্চদশ সংশোধনী এনেছিল তার কিছু অংশ অবৈধ বাতিল ঘোষণা করে রায় দিয়েছিলেন হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে আপিল করেছেন
4 রিটকারী পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিল চেয়ে গতকাল আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিলটি করা হয়েছে। আরপিও সংশোধন নির্বাচনে সশস্ত্র বাহিনী আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করবে। মামলায় পলাতকরা প্রার্থী হতে পারবেন না। ইভিএম বাদ, বিনা প্রতিদ্বন্দ্বিতা ঠেকাতে না ভোটের বিধান। দলগুলো এক সপ্তাহের মধ্যে মতৈক্যে পৌঁছাতে না পারলে সরকারের সিদ্ধান্ত। জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে এই প্রতিবেদনটি করা হয়েছে। জুলাই জাতীয় সনদ সংস্কার প্রস্তাব বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগে নিজেদের মধ্যে আলোচনা করে সম্ভাব্য দ্রুত সময়ে ঐক্যবদ্ধ হওয়ার দিক নির্দেশনা দেওয়া হয়েছে। দৈনিক প্রথম আলো, উদ্বিগ্ন সরকার দায়িত্ব দিল দলগুলোকে। দলগুলোর মতভিন্নতায় বিএনপি বলছে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারির এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। দৈনিক বণিক বার্তাতে একটু নজর রাখতে চাই। 3 মাস ধরে কমছে রপ্তানি প্রবৃদ্ধি। অক্টোবরে কমেছে 7.43%। ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপ ইস্যুতে জুলাই আগস্টে রপ্তানি খাত কিছুটা চাপে ছিল, সেটির প্রভাব সেপ্টেম্বরেও ছিল, কিন্তু অক্টোবরে এসে রপ্তানি এতটা কমে যাওয়া খুবই অ্যালার্মিং। এটি নিয়ে নীতি নির্ধারকরা কথা বলেছেন। গণভোট, দলগুলো ব্যর্থ হলে নিজের মতো সিদ্ধান্ত নেবে সরকার। দৈনিক ইত্তেফাক, এখানেও জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যে প্রার্থী তালিকা দিয়েছে গতকাল, সেই বিষয়টি আসলে প্রধান শিরোনাম করা হয়েছে। দলগুলোর কোর্টে বল ঠেলে দিল সরকার। গণভোটের সময় ও জুলাই সনদ বাস্তবায়ন করার সুপারিশ নিয়ে মতভেদ। দলগুলোকে নিজ উদ্যোগে আলোচনা করে 1 সপ্তাহের মধ্যে সরকারকে সিদ্ধান্ত জানাতে হবে। আগামী নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গতিপথ নির্ধারণ হবে বলছেন সিএসএ। দৈনিক সমকাল, একই ধরনের শিরোনামই তারা করেছে বিএনপিকে প্রসঙ্গ করে। এছাড়া একটি শিরোনাম দেখতে পাচ্ছি, প্রাথমিকে শারীরিক শিক্ষা ও সঙ্গীত শিক্ষকের পদ বাতিল করল সরকার। নিয়োগের বিরোধিতা করে আসছিল কয়েকটি রাজনৈতিক ও ধর্মভিত্তিক সংগঠন। 2 মাসের ব্যবধানে নিয়োগ বিধিমালা সংশোধন। এটি নিয়ে কয়েকজন বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন, সেটি নিয়ে একটি প্রতিবেদন করা হয়েছে। যুগান্তর, 237 আসনে প্রার্থী ঘোষণা, বিএনপির প্রাথমিক মনোনয়ন তালিকা। একই দিনে গণভোট, জাতীয় নির্বাচন, উপদেষ্টা পরিষদের জরুরি সভায় আলোচনা। 3 আসনে লড়বেন খালেদা জিয়া, একটিতে তারেক রহমান। আর এই ছিল এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ। আমন্ত্রণ রইল পরের আয়োজনে। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।